হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমি আরমান রহমান প্রত্যয় এসে পড়েছি একটি লাইভে। বেসিক্যালি লাইভটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুব সময় উপযোগী, খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের সাথে দুজন অতিথি আছেন এবং এসএমটিভির পক্ষ থেকে আমরা সাদরে তাদের আমন্ত্রণ জানাতে চাই। সো আমাদের সাথে দুজন অতিথি আছেন, আমরা আগে তাদেরকে যুক্ত করতে চাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমাদের গেস্টরা জয়েন করবে, আমরা একটু অপেক্ষা করছি। জি, আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালাম। জি। জি, সো আমরা আমাদের প্রথম অতিথিকে আজকে পেয়ে গিয়েছি। সো উই আর প্রিটি মাচ এক্সাইটেড বিকজ আজকে একদম ভিন্ন ধর্মী, গতানুগতিক বিষয় থেকে বের হয়ে একদম ভিন্ন ধর্মী একটা লাইভ আমরা আয়োজন করতে যাচ্ছি। এবং আমি সবাইকে খুব বিশেষভাবে অনুরোধ করব, যারা অডিয়েন্স আছেন, যারা স্পেকটেটরস আছেন, দেখছেন, সবাইকে খুব বিশেষভাবে অনুরোধ করবো আপনারা প্লিজ আমাদের লাইভটি শেয়ার করবেন, বিকজ আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আমাদের সম্মানিত অতিথি সিরাজুল ইসলাম শিপন স্যার আমাদের সাথে অ্যাড হয়ে গিয়েছেন। বেসিক্যালি আমাদের আরেকজন অতিথি আছেন, সো আমরা অপেক্ষা করছি ওনার জন্য। সো স্যার, আপনি যদি কাইন্ডলি আমাদেরকে একটু, দর্শকদেরকে একটু পরিচয়টা আপনার দিতেন, তাহলে আমরা খুব উপকৃত হতাম। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। আপনারা দুজন স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যায়? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শোনা যায়, শোনা যায়। বুঝেছে? আর সিরাজুল ইসলাম শিপন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে আমরা আমাদের আলোচনার সামনের দিকে অগ্রসর করব। শিপন স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার, শিপন স্যার, আপনি যদি আমাদের দর্শককে আপনার পরিচয়টা দিতেন তাহলে।
তাহলে খুব ভালো হতো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। শিবন স্যার, আপনি যদি আপনার পরিচয়টা আমাদের দর্শকের কাছে তুলে ধরতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। আচ্ছা স্যার, মেবি অফলাইনে হয়ে গিয়েছে। আচ্ছা স্যার, আপনি তো লাইনে আছেন, আপনি স্যার আপনার পরিচয়টা আমাদের দর্শকের কাছে তুলে ধরুন। ধন্যবাদ আরমান রহমান প্রত্যয়। আমি রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক, বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির মুখপাত্র এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আছি আর কি। জি স্যার। স্যার, আই হোপ দর্শকরা আপনার পরিচয় পেয়ে গিয়েছে স্যার। তো স্যার, আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার কাছে জানতে চাই। পূর্বে আমরা দেখেছি নারী এবং শিশু নির্যাতন বিরোধী সোসাইটি আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সমাজে। আমার মতে এই প্রথম হচ্ছে পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির আমরা মানে আভাস পেলাম প্রথমবারের মতো বাংলাদেশে। সো এই উদ্যোগটা নেওয়ার পেছনে স্যার মানে এই উদ্যোগটা বেসিক্যালি তো ডেফিনেটলি আপনি নিয়েছেন। তো স্যার, এটার পেছনের গল্পটা যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করতেন তাহলে আমাদের দর্শকরা জানতে পেরে খুব উপকৃত হতো। ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি বাংলাদেশে নারী নির্যাতনমূলক অনেক সোসাইটি, অনেক ফাউন্ডেশন, অনেক কিছু আছে আর কি। হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশে এই ফার্স্ট পুরুষ নির্যাতন বিরোধী একটি সোসাইটি, যদিও আমরা এটি প্রথমে সংগঠন হিসেবে ছিল, পরে যখন আমরা এটিকে সরকারি নিবন্ধনকৃত করার জন্য জমা দিয়েছি তখন এটা আমরা বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি হিসেবে নামের ছাড়পত্র পেয়েছি। তো সত্য কথা বলতে কি যে বাংলাদেশের আকাশে বাতাসে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সকল জায়গায় নারীরা যেরকম নির্যাতিত হচ্ছে এবং প্রতিটি ঘরে ঘরে, আমার মনে হয় প্রতিটি ঘরে ঘরে না বলি আমি, অনেকে হয়তো বলতে পারে না লোকলজ্জার ভয়ে বা প্রেস্টিজ, অন্য সবকিছু মিলিয়ে আসলে অনেক পুরুষরাও ধোঁকা খাচ্ছে বা প্রতারিত হচ্ছে, যেগুলো আসলে আইন নেই বা আমাদের সমাজে আমরা বলতে পারি না। তো এই কারণে আসলে এটার প্রতিষ্ঠাতা আমি না, আমি যদিও এটার সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমাদের এটার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাকিবুল ইসলাম শামীম, উনি লক্ষ্মীপুরের সন্তান, একেবারেই বয়সে খুবই তরুণ। উনি গত বছরের 13ই অক্টোবর 2020 থেকে এটি উনি পরিচালনা শুরু করে এবং তখন থেকেই উনি মূলত ওনার জায়গা থেকে চিন্তা করেছিল যে এটা সাহসী, এটা কি বলবো, যে সাহসিকতার পরিচয় উনি দিয়েছে। উনি একেবারেই বয়সে তরুণ। আপনারা যদি কখনো সুযোগ হয় আপনারা আপনাদের চ্যানেলে ওনাকে নিয়ে আসতে পারবেন। উনি এখনো পড়াশোনা করতেন। তো উনি ওনার জায়গা থেকে চিন্তা করেছিল যে বাংলাদেশে ঘরে ঘরে পুরুষ নির্যাতিত হচ্ছে, আমরা যদি যেহেতু আমরা নিজেরাও সাংবাদিকতা করি, আমরা বিভিন্ন সময় দেখছি, আমি পার্সেন্টেজের দিকে যাব না, আমি যদি মনে করি যে বাংলাদেশে 50% নারী নির্যাতিত হচ্ছে, তাহলে এরকম 50% পুরুষও নির্যাতিত হচ্ছে। তো ওই জায়গায় থেকে যেগুলো অনেক সময় মিডিয়ার সামনে আসছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পুরুষ নির্যাতিত হচ্ছে, পুরুষ প্রতারণার শিকার হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছি, সেখানেও দেখছি যে নারীর পাশাপাশি পুরুষরা নির্যাতিত হচ্ছে, কিন্তু এগুলো ফোকাস হয় না। বা ইতিপূর্বে আপনারা অনেক দেখছেন যে পুরুষ অনেক অনেক বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবের সামনেও পুরুষ নির্যাতন বিরোধী কিছু সংগঠন আছে যারা পুরুষ নির্যাতন আইন পাশ করার জন্য সরকারের কাছে আহ্বান করেছেন। তো আপনারা যেমন জানেন, আমরাও জানি যে বাংলাদেশের আনাচে কানাচে পুরুষ নির্যাতিত হচ্ছে। এই পুরুষ নির্যাতিত যাতে না হয়, এই কারণে মূলত আসলে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম শামীম, উনি এটা সাহসিকতার পরিচয় দেয় এবং উনি শুরু করে এটা 2020 সালে 13ই অক্টোবর। আমরা ওনার সাথে প্রথম লগ্ন থেকে ছিলাম এবং তারপর থেকেই মূলত আমরা কাজ শুরু করেছি এবং আমরা ব্যাপক সারা পাচ্ছি সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়েও যারা প্রবাসীরা আছে তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা মনে করছি যে এটা যদি আমাদের শুরুটা একেবারেই কম সময়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে মার্চ, মাত্র কয়েক মাস,
তো এই কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক প্রচারণা করতে সক্ষম হয়েছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা মনে হয় যেহেতু আমরা শুরুটা করছি প্ল্যাটফর্ম আমাদের, আমরা এটা একেবারে শিশু গাছটা রোপণ করেছি, বাট এটার তো আসলে সময় বলে দেবে যে আসলে আমরা কোথায় যেতে পারছি। তবে যেহেতু আমাদের উদ্যোগ, মহৎ উদ্যোগ আছে এবং সততা এবং নিষ্ঠার সাথে আমরা এটাকে প্রচার প্রচারণা করতে পারি এবং সরকারের একেবারে উদ্বোধন পর্যায়ে আমরা এটা নিয়ে যেতে পারি, তো অবশ্যই আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা আমরা বাস্তবিতা করতে পারবো। তো শুরুটা আসলে এভাবেই হয়েছিলেন আমাদের শুরু। আমি আবারও বলি, আমাদের শুরুটা যিনি করেছিলেন আমাদের বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম শামীম সাহেব, উনার হাত ধরেই মূলত আসলে আমরা এটিকে সামনের দিকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তারেক স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সো আমি শিপন স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন? শিপন স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো শিপন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার ইন্টারনেট খুব প্রবলেম করতেছে দেখতেছি এখানে। আচ্ছা আচ্ছা স্যার, এখন কি স্যার শোনা যাচ্ছে? আপনারা কি তাহলে শুনতে আমি পাচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ, জি স্যার, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি এখন। সো স্যার, আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে শিপন স্যারের কাছে। স্যার, প্রশ্নটা কি করব? জি। জি স্যার। স্যার, সো বেসিক্যালি হচ্ছে মেল পারসিকিউশন মানে হচ্ছে পুরুষ নির্যাতন। সো বাংলাদেশের মতো স্যার একটি দেশে আপনি কেন মনে করেন অথবা আপনার আপনার কথা গুরুত্বপূর্ণ ক্লিয়ার মতামত কি? আসতেছে না। আচ্ছা স্যার, মেবি ইন্টারনেট ইস্যু। তারেক স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, শিপন স্যার মেবি একটু নেটওয়ার্কের প্রবলেম। স্যার, একটু ক্লিয়ার শুনতে পেলে আপনি আমাদেরকে জানাবেন, তাহলে ডেফিনেটলি স্যার আপনার সাথে কথা হবে। স্যার, আমি কি তাহলে তারেক স্যারের কাছে প্রশ্নটা একটু নিয়ে যেতে পারি? হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ তারিক স্যার, সো আমি যেটা বলছিলাম যে মেল পারসিকিউশন মানে পুরুষ নির্যাতন, সো বাংলাদেশের মতো একটি দেশে আপনি কেন স্যার মনে করেন যে এই উদ্যোগটা, এই ইনিশিয়েটিভটা আরো আগে নেওয়া যেতে পারতো? মানে কেন এই দেরিটা হয়েছে? মানে আমাদের এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা যদি আমি বলি, তাহলে আমরা সবসময় বড় বড় কথা বলি যে জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে না বাংলাদেশে, এবং আমরা এটার একটা তারতম্য আনতে চেষ্টা করছি সামহাও। সো স্যার, পুরুষ নির্যাতন বিরোধী যে সোসাইটির যে ইনিশিয়েটিভ বা উদ্যোগটা, এই উদ্যোগটা গ্রহণ করতে এতটা সময় লেগে গেল কেন? এই ব্যাপারে স্যার আপনি আমাদের সমাজের প্রেক্ষাপটে যদি একটু এক্সপ্লেইন করতেন ব্যাপারটা। এখানে আসলে অনেকেই হয়তোবা চেষ্টা করেছে, তবে সেটি হয়তো সামনের দিকে অগ্রসর হতে পারে নাই। নানা রকম বাধা প্রতিবন্ধকতা, পারিপার্শ্বিকতা অনেক কিছু আছে। তো আপনি যখন কোনো কিছু শুরু করবেন, প্রথম আসলে কোনো কিছু শুরু করতে গেলে আপনার বাধা আসবে, ভালো কোনো কিছু শুরু করতে গেলে বাধা আসবে। অনেকেই হয়তো চেষ্টা করেছে, আমরা দেখেছি ইতিপূর্বে। আমি আমার টেলিভিশন চ্যানেলে, আমি আপনি যে দেখতে পাচ্ছেন বিএমএফ টিভি একটি টেলিভিশন আইডি থেকে আমি সংযুক্ত হয়েছি। মূলত এটা জি স্যার। অস্ট্রেলিয়ান ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল, যেটা মেলবোর্ন থেকে ব্রডকাস্টিং হচ্ছে। আমি টেলিভিশন চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। তো আমার চ্যানেলে আমি অনেক ফোকাস করেছি বাংলাদেশ যারা পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মানববন্ধন করেছে, কিন্তু তারা অতটা মানে সামনের দিকে অগ্রসর হতে পারে নাই। তার পারে নাই, এটা একটা প্রথম কারণ হচ্ছে যে বাধা প্রতিবন্ধকতা, এটা একটা ব্যাপার। তো বাধা প্রতিবন্ধকতার কাছে হয়তো তারা থেমে গেছে, এটা সে বিষয়। আর অনেকেই হয়তো চিন্তা করেছে যে আমরা শুরু করতে গিয়ে সাহসিকতার একটা বড় ব্যাপার আছে। যে যেমন আমরা বলি, আমাদের কথা বলি যে আমাদের যিনি দেখেন, আমরা বলি আমাদের হচ্ছে কেন্দ্রীয় কমিটি হচ্ছে 11 সদস্য বিশিষ্ট। আমি একটু পরিচয় দিয়ে দিই। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম শামীম সাহেব, সহসভাপতি হিসাবে একজন ব্যারিস্টার আছে, উনি ব্যারিস্টার আকলিমা খানম, উনি ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী। সাধারণ সম্পাদক হিসাবে আমি আছি, সাংগঠনিক সম্পাদক তো উনি লাইনে আছে সিরাজুল ইসলাম শিকন। আমাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বলাই চন্দ্র দেব, আমাদের তথ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন মিয়া, আমাদের কোষাধ্যক্ষ সেই মৌলভীবাজারের মাওলানা ইখলাস সাহেব, আমাদের প্রচার সম্পাদক উনিও সিলেটের সুনামগঞ্জের মাওলানা আমির উদ্দিন কাশেম,
আমাদের দপ্তর সম্পাদক উনি বগুড়ার একজন সাংবাদিক ওয়াজেদ মিয়া, এবং আমাদের সমাজ কল্যাণ সম্পাদক উনি আপনার ভোলার হচ্ছে আবুল কাশেম, এবং সর্বশেষ আমাদের মহিলা বিষয়ক সম্পাদক উনি মহিলা বিষয়ক একজন সম্পাদিকা আমাদের আছে, উনি ব্যারিস্টার শাহানা হক। তো এই যে আমরা 11 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এটা করছি, এটা আমরা কখনো চিন্তা করিনি যে কাজ করতে গিয়ে সামনে কি আসবে। ঠিক আছে, আমরা চিন্তা করছি সামনে যেটাই আসুক না কেন আমরা তরুণ আছি, এবং আমরা আমাদের তরুণত্বের যে একটা আলাদা একটা ইমেজ থাকে, সেই ইমেজ নিয়ে আমরা এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যত বাধা প্রতিবন্ধকতা যেটাই আসুক না কেন আমরা এই সংগঠনটাকে দাঁড় করাবো আর কি, এটা আমাদের চিন্তা হতো না। তবে আমি মনে করি আসলে সাহসিকতার সবচেয়ে বড় দরকার, সাহসিকতা ছাড়া আসলে সম্ভব না। তো সাহসিকতা হয়তোবা প্রিভিয়াস টাইমে যারা এটা আপনার সাহসিকতার পরিচয় দিতে পারেনি তারা হয়তোবা এই কারণে হয়তো থেমে গেছে, কিন্তু আপনি দেখবেন যে অনেকেই আছে যারা এই সংগঠন এরকম সংগঠন করার চেষ্টা করেছে, বা তারা সামনের দিকে অতটা আসতে পারে নাই। আমরা যতটা দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশের একটা প্রচার মানে আমরা একটা সাড়া ফেলে দিয়েছি আর কি, এই সাড়াটা অনেকেই করতে পারে নাই। ঠিক আছে, তা আমি একেবারেই বলবো যে প্রথমত সাহসিকতা দরকার এবং সততা দরকার, যে সততা এবং সাহসিকতার মাধ্যমেই একটি সংগঠনকে সামনের দিকে আসলে নিয়ে যাওয়া যায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু কমেন্ট নিতে চাচ্ছি দর্শকদের, তাহলে স্যার আমরা একটু কমেন্টের দিকে গেলাম। জি স্যার, আমাদের এখানে বেশ কিছু কমেন্ট এসেছে, সো কমেন্টগুলো আমরা পড়ছি। প্রবাসী যুবশক্তি লিখেছেন নাইস, তারপর ভাইরাল নিউজ লিখেছেন আমি জানতে চাই পুরুষরা কেন এত অত্যাচারিত হয়। সো একজন কোয়েশ্চেন করেছেন আমি জানতে চাই পুরুষরা কেন এত অত্যাচারিত হয়। তারপর লিখেছেন কাজী জসিমউদ্দিন লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। তারপর সানায়া জামাইল প্রীতি লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এবং এখানে রুবিনা আক্তার লিখেছেন থ্যাঙ্কস, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এখানে প্রবাসী যুবশক্তি একটা সুন্দর কমেন্ট করেছেন, ইনশাল্লাহ আগামীতে এই সংগঠনের প্রতিষ্ঠাতাকে অনেক অনেক সাধুবাদ জানাই। আপনাকে অশেষ ধন্যবাদ। এখানে আমাদের এখানে কমেন্ট এসেছে সার্বিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে তারেক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে তারেক ভাই আপনাকে স্যার। সো তারপর হচ্ছে পুরুষ নির্যাতন সোসাইটি লিখেছে সবাই লাইভটি দয়া করে শেয়ার করবেন, এবং আমাদের দর্শকদের কাছে খুব বিশেষভাবে অনুরোধ আপনারা প্লিজ আমাদের লাইভটি শেয়ার করবেন, বিকজ টুডে উই আর টকিং about such an important topic which need to be consulted so many before ago. So সবাইকে এটা অনুরোধ যে আপনারা লাইভটি শেয়ার করবেন। আর তারপর আমাদের প্রবাসী যুবশক্তি আবার লিখেছেন যে লাইভ সোনাইমুড়ি টিভি চ্যানেলকে সাম্প্রতিক পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির মুখপাত্র জি আমাদের সাথে রয়েছেন ওনারা। তারপর আবার লিখেছেন সিরাজ ভাইকে অশেষ ধন্যবাদ। সো মিথুন বালা নামে একজন লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। এবং দুলাল সাংবাদিক আমাদের এখন পর্যন্ত লাস্ট কমেন্ট যিনি করেছেন পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির সফলতা কামনা করছি। সো আমরা সামনে আরো বেশ কিছু কমেন্ট পড়বো। শিপন স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে স্যার একটা কোয়েশ্চেন করতাম। শিপন স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আই গেস স্যার স্টাক। হ্যাঁ স্যার স্টাক হয়ে আছেন। জি এখন শুনতে পাচ্ছি। আমার নেটটা আসলে খুবই বাফারিং করতেছে, এখন কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি সবগুলা কমেন্ট শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি তো স্যার তাহলে এখন শুনতে পেলে আপনাকে স্যার একটা কোয়েশ্চেন করতে চাই আমাদের দর্শকদের পক্ষ থেকে। স্যার কোয়েশ্চেন কি করতে পারে? স্যারের নেট মেবি ওর স্টাক হয়ে গিয়েছে। সো স্যার যদি আপনি লাইনে আসেন দেন আমাদেরকে স্যার। আচ্ছা শিপন স্যার আমরা কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমার কথা না আপনার কথা স্যার একটু ভেঙে ভেঙে আসছে আমাদের কাছে। তাহলে আমরা তারেক স্যারের কাছে আবার চলে যাচ্ছি। শিপন স্যার মেবি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। I don't know his net is buffering such a
হেভিলি। সো আমরা তারেক স্যারের কাছে যদি আমি আরেকটি প্রশ্ন করতে চাই। তারেক স্যার তো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ করুন। স্যার, সো বেসিক্যালি দিস ইজ আ মেল পারসিকিউশন সোসাইটি। এখানে পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি যেহেতু, সো আমাদের পুরুষদের জন্য যত ধরনের সার্বিক সহযোগিতা আপনারা দিয়ে থাকেন, হোয়াট ইফ স্যার কোনো নারী অথবা কোনো শিশু যদি আপনাদের কাছে সাহায্য চেতে আসে, দ্যাটস মাইট বি অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কেউ যদি সাহায্য চেতে আসে যে হচ্ছে কিনা পুরুষ দ্বারা প্রতারিত, ইট কুড বি লাইক বাই সোশ্যাল মিডিয়া। নাওয়াডেজ খুবই ফেমাস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব ভালোভাবে প্রতারিত হচ্ছে নারীরা পুরুষ উভয় ক্ষেত্রেই। সো স্যার কোনো নারী অথবা কোনো শিশু যদি সোশ্যাল মিডিয়া or whatever বাই দ্য সোসাইটি যদি প্রতারিত হয়ে আপনাদের কাছে বিচার চাইতে আসে, সো স্যার আপনারা তাদেরকে কতটুকু সাহায্য করবেন, এবং যদি স্যার সাহায্য করে থাকেন সেই সাহায্যের প্রসিডিউরটা যদি স্যার আপনি আমাদেরকে জানাতেন, আপনাদের এর জন্য কোনো রুলস অথবা রেগুলেশন আছে কিনা? আচ্ছা, যদিও আমি আপনার প্রশ্নটা একটু কেটে কেটে এসেছে, আমি তারপরে বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি একটু বলতে চাই, যদিও আমাদের এটি বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি, মানে পুরুষদের নির্যাতনের পক্ষে আমরা মূলত আসলে কাজ করব। তবে হ্যাঁ, একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছি। আমি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সিইও, ফাউন্ডার, চেয়ারম্যান। তো অসংখ্য নারীদেরকে নিয়ে আমি কাজ করেছি, করার সুযোগ হয়েছে, এখনো করতেছি। আর এমনও তো হতে পারে, এমনও হতে পারে যে অনেক পুরুষরা যারা আসলে নির্যাতিত হচ্ছে না, সে নিজেই অন্যায় করেছে। আমি জাস্ট গত কয়েকদিন আগের একটা কথা আমি একটু বলি, আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু বলি। আমরা আসলে শুরুটা আমাদের অক্টোবরে। জি স্যার, অবশ্যই। আমরা শুরুটা আমাদের অক্টোবরে। আজকে মার্চ মাস চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 5 মাস। তো 5 মাসে আমরা একটি সংগঠনকে শুধুমাত্র এটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এবং সারা বাংলাদেশে এবং বহির্বিশ্ব থেকে আমরা এটিকে আমাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তো সেই জায়গায় আমরা এখনো কোনো কার্যক্রম শুরু করতে পারিনি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, এবং সরকারের কাছ থেকে নিবন্ধন নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। অলরেডি আমরা নামের ছাড়পত্র পেয়েছি, অন্যান্য প্রসেসিং আমরা অলরেডি শুরু করেছি। হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা সরকারের নিবন্ধনকৃত হবো আর কি। তারপরে হয়তো আমরা ব্যাপকভাবে আমাদের কার্যক্রম শুরু করব। তো এর মধ্যে অনেকে আছে যারা যেহেতু আমাদের কাছে মিডিয়া আছে, আমাদের কাছে মানবাধিকার প্রতিষ্ঠান আছে, আমাদের কাছে অনেকেই আছে আমাদের কাছে সাপোর্ট করার জন্য, আমাদেরকে আবেদন করে বা ফোন করে, এরকম অনেক অনেক ইমেল, এর মধ্যে হাজার হাজার ইমেল আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা একটা টাইমে হয়তো তাদেরকে সহযোগিতা করবো। মাঝখানে আমি একটি কথা বলি, লাস্ট গত 15 দিন আগের কথা। আমি তার নাম না বলে দেশের বাইরে থেকে নাম না বলি, দেশের বাইরে থেকে এক প্রবাসী ভাই, উনি আমাদের পুরুষ নির্যাতন, আমাদের সোসাইটি, আমাদের ফেসবুক পেজে উনি নক করে। তারপরে আমরা তার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি যে বিষয়টা বলে, উনি ওনার বিয়ে করার পরে ওনার একটা বাচ্চা আছে, এবং উনি হচ্ছে ওনার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে আবার আরেকটা ছেলেকে বিয়ে করছে, এরকম একটা তথ্য উনি আমাদেরকে দেয়। পরে ওনার কাছে আমরা বলি, ঠিক আছে, আপনার ডকুমেন্ট আমাদেরকে দেন, আমরা এটাকে আপনার পক্ষে, যেহেতু অবশ্যই আমরা সোসাইটি করেছি, আপনার পক্ষে যতটুকু সাপোর্টিং করা দরকার আমরা করবো, ন্যায় বিচার পাওয়ার জন্য যা যা করা দরকার করবো। তো ওনার বিষয়টা নিয়ে আমরা একেবারে 7 দিন ধরে আমার ফুল টিম ওয়ার্ককে দিয়ে আমরা এটাকে ইনভেস্টিগেশন করার জন্য ট্রাই করছি। শেষ পর্যন্ত গিয়ে দেখেছি কি যে আসলে উনি যে আমাদের কাছে যে অভিযোগটা দিয়েছে, ওনার অভিযোগটা পুরোটাই মিথ্যা। বরঞ্চ উনি কি করছে, উনি তার ওয়াইফ বাচ্চা কাচ্চা এখানে রেখে গিয়ে উনি আর একটা পরকীয়া করছে। বাধ্য হয়ে ওনার ওয়াইফ বাধ্য হয়ে ওনাকে ডিভোর্স দিতে, ওনাকে বারবার অ্যালার্ট করে যখন হয়নি, তখন লাস্টে ওনাকে ডিভোর্স দিচ্ছে আর কি। মানে আমরা আমাদের ইনভেস্টিগেশন টিম যেটা খুঁজে পেয়েছে যে মেয়েটার আসলে কোনো দোষ নেই। তো এখন বিষয় আছে যে আমরা অবশ্যই শুধু পুরুষদেরকে না, আমরা অবশ্যই দেখেন আমাদের কমিটিতে 2 জন আইনজীবী আছে, 2 জনই ব্যারিস্টার, ঠিক আছে। তো ওনারা অনেকেই আমরা কমেন্টে দেখি লেখে যে, আমরা যখন বলি যে সারা বাংলাদেশে কমিটি করা হচ্ছে, তখন অনেকেই লিখে যে আপনাদের পুরুষ নির্যাতন সোসাইটির মধ্যে আবার মহিলা কেন, ঠিক আছে। তা আমাদের কমিটিতে 2 জন ব্যারিস্টার আছে, যারা মানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
তো আমরা বলি যে আসলে ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে শুধু পুরুষ না, এখানে নারীরাও হইতে পারে। আর শুধু পুরুষরা শুধু নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে না, অনেক পুরুষরা পুরুষদের দ্বারাও নির্যাতিত হচ্ছে। ঠিক আছে, নির্যাতিত হওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। আর আমরা, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি ওই প্রশ্নটাই ফিরে যাই। অবশ্যই কোনো নারী যদি এরকম প্রতারিত হয় বা কোনো পুরুষের দ্বারা নির্যাতিত হয়, অবশ্যই আমাদের মাধ্যমে আসলে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সেই এটা আমাদের আইন বলতে বাংলাদেশের সংবিধান, যে গণতান্ত্রিক উপায়ে যে সংবিধানের যে সিস্টেম, আমরা ওই সিস্টেমে আগাবো। তবে আমরা একটু ভিন্নতর ভাবে চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা পারিবারিক ভাবে চেষ্টা করব সেটা সমাধান করা যায় কিনা। যদি না যায় তবে গতানুগতিক ভাবে আইনি মাধ্যমেই সেটা সমাধান করার চেষ্টা করব। তবে এতটুকু বলবো, অবশ্যই শুধু এটা নারীদের বিরুদ্ধে নয়, আমরা পুরুষ এবং নারী উভয় মিলেই আমরা সামনের দিকে আগাতে চাই, এবং নারীদের জন্য আমাদের দরজা খোলা আছে। কোনো নারী নির্যাতিত হলে, কোনো পুরুষের কাছে নির্যাতিত হলেও, সেই নারী যদি আমাদেরকে অভিযোগ করে, আমরা তার পক্ষ নিয়ে অবশ্যই কাজ করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আই উইশ যারা আমাদের আপুরা বোনেরা দেখছেন আমাদের লাইভটা, তাদের কাছেও একটা বিষয় কনফিউজিং একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে, that male persecution society is not for only male or boys, it's also for girls or female. So ন্যায় বিচারের ক্ষেত্রে যদি কেউ এখানে আসতে চায় বিচারের জন্য, সে অবশ্যই বিচার পাবে, আমরা সেটা ইনশিওর করলাম। তো শিপন স্যার, কি আপনি আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন কিনা? আমি আমার পরবর্তী কোশ্চেনটা আপনার কাছে করতে চাই। হ্যাঁ, আমি আসলে শুনতে পাচ্ছি, কিন্তু ওই যে বাফারিং হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি এতক্ষণ কিন্তু শুনতে পাচ্ছিলাম। জি স্যার, উই আর লিসেনিং ইউ প্রপারলি। স্যার, আমরা আপনাকে যথাযথভাবে শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি এখন। ওকে স্যার। তো স্যার, শিপন স্যারের কাছে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। সাপোজ কোনো পুরুষ আপনাদের কাছে কোনো জাস্টিফিকেশনের জন্য বিচার চাইতে গেল। সো স্যার, আপনি যদি আমাদেরকে আপনাদের প্রসিডিউরটা শেয়ার করতেন, বাই হুইচ প্রসিডিউর দে কুড রিচ ইউ, সো দ্যাট তারা তাদের প্রপার বিচারটা পাবে। আপনাদের টোটাল সার্বিক তত্ত্বাবধানের ক্ষেত্রে স্যার, এটা কি কোনো স্টেপ আছে, মানে ওনার মাধ্যমে দেন হচ্ছে আপনাদের সাথে তারা যোগাযোগ করতে পারবে, নাকি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করার কোনো প্রসিডিউর আছে? যদি স্যার আপনি শেয়ার করতেন। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমরা ক্লিয়ার ক্রিস্টাল শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, যদি কোনো নির্যাতিত পুরুষ আমাদের কাছে বা আমাদের সংস্থা সোসাইটির মাধ্যমে কোনো সহযোগিতা চায় বা কোনো বিচার প্রার্থী হয়, সেক্ষেত্রে সে নিশ্চয়ই কোনো না কোনো জেলা বা উপজেলা থেকে হবে। যে ওইখানে আমাদের নির্দিষ্ট এলাকায় অবশ্যই কমিটি থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করবে, সেটাই হবে। আর যদি ওইখানে উপজেলা বা ওই জেলায় কোনো কমিটি থাকে, আমাদের আশা করি থাকবে, তো ওই উপজেলা বা জেলা কমিটির মাধ্যমে উনি আবেদন করবেন। ওই জেলা কমিটি ওনার বিষয়টাকে তদারকি করবেন। উনি যে অভিযোগটা করলেন, এই অভিযোগটা কতটুকু সত্য। একটু আগে তারেক স্যার যেটা বললেন, যে অনেক সময় দেখা যায় অভিযোগ অনেক সময় মিথ্যাও হতে পারে। তা আমরা অভিযোগ জাস্টিফাই করে দেন আমাদের জেলা কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটিকে অবগত করবে এবং লিখিতভাবে পাঠাবে। এই সিস্টেম প্রক্রিয়া অনুযায়ী আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা যেভাবে করা যায়, বাংলাদেশি যে আইন আছে আইন অনুযায়ী আমরা ওনাকে সহযোগিতা করবো, এবং আমাদের ব্যক্তিগত আমাদের সোসাইটির পক্ষ থেকে যতটুকু পর্যন্ত পারা যায় আমরা ইদানিংকালে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে করে পুরুষ নির্যাতন বিরোধী আইন হয়। তো সেক্ষেত্রে যদি আশা করি আগামীতে এই আইনটা হয়ে যায়, তখন তো অবশ্যই আমাদের মাধ্যমে আরো ভালো সাপোর্ট পাবে। এখনো এই মুহূর্তে আমরা গুছিয়ে নিচ্ছি সূচনা লগ্ন থেকেই, আমরা যাতে একজন নির্যাতিত পুরুষকে সর্বোচ্চ সহযোগিতা, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতে আপনি ইতিপূর্বে জানতে পেরেছেন, কেন্দ্রীয় কমিটিতে আমাদের ব্যারিস্টার, 2জন ব্যারিস্টার আছেন এবং 2জন অ্যাডভোকেট আছেন। তাছাড়া আমাদের বিভিন্ন এলাকায় জেলা কমিটি এবং উপজেলা কমিটিতেও আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি আইনজীবী রাখার জন্য, এবং বিভিন্ন পর্যায়ে সাংবাদিক বা গুণীজন আছেন, যাদের মাধ্যমে একজন অসহায় নির্যাতিত পুরুষ হোক বা মহিলা হোক, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আশা করি দর্শকরা আমাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন।
সো এখন আমরা কিছু কমেন্ট করতে চাচ্ছি, আমাদের বেশ কিছু কমেন্ট, আর আমি রিয়েলি গ্ল্যাডফুল যে অডিয়েন্স আমাদেরকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন অ্যান্ড দে আর সো মাচ সাপোর্টিভ টু আস। সো আমরা কিছু কমেন্ট পড়ে আসতে চাচ্ছি। জার্নালিস্ট আমির উদ্দিন লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ অচিরেই আমরা সফল হব। আন্তরিক ধন্যবাদ উপস্থাপক আরমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাধারণ সম্পাদক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক ভাই এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিপন ভাইকে, আমির উদ্দিন ভাইকে অশেষ ধন্যবাদ। এফএস সুমনের একটা প্রশ্ন আছে স্যার আপনাদের কাছে। হি ওয়ান্টস টু নো যে এই যে পুরুষ নির্যাতন যে হচ্ছে সোসাইটিতে, এটা কিভাবে থামানো যেতে পারে। আমরা আবার শিপন স্যারের কাছে এই ব্যাপারটা জানতে চাচ্ছি, শিপন স্যারের সাথে আমাদের লং টাইম করে কথা হয়নি, তারপর আমরা তারেক স্যারের কাছে আসবো। এটা কিভাবে থামানো যেতে পারে স্যার? সরি, প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। স্যার পুরুষ যে নির্যাতন হচ্ছে সমাজে, মানে আমরা তো স্যার সবসময় সমস্যাগুলো উল্লেখ করে থাকি, এক্সপ্লেন করে থাকি প্রবলেমস গুলো, বাট উই ডোন্ট ট্রাই টু গেট দ্য অ্যাকচুয়াল সলিউশন। সো স্যার এই ব্যাপারটা সলিউশনটা আপনি কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের সমাজে কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে সো দ্যাট উই কুড প্রিভেন্ট দিস সাচ আ ফ্যাটাল থিং? এটা স্যার সমাধান করার ক্ষেত্রে আমরা কি করতে পারি পুরুষ নির্যাতনটা? ধন্যবাদ। আসলে পুরুষ নির্যাতন যেভাবে হচ্ছে আমরা যেটা উপলব্ধি করতে পারছি এবং বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারতেছি, এটা নিরসনের লক্ষ্যে যদি আমি আমার ব্যক্তিগত মতামত বলি, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আমি আমার ফ্যামিলি থেকে যদি আমার মা বোন, আমার আত্মীয় স্বজন যারা মহিলা আছেন, নারী আছেন, আমি যদি আমার ফ্যামিলি থেকে আমি ওনাদেরকে ওইভাবে মোটিভেটেড করতে পারি যে ওইভাবে আপনারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ওনার সাথে বা আপনার এগেনস্টে আপনার স্বামী আছে, আপনার ওইভাবে আপনি ইয়ে করেন, যদি কোনো প্রবলেম হয় সেটা সুন্দরভাবে দেখেন, সুন্দরভাবে প্রশ্ন করুন, যাতে করে আপনাদের মধ্যে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় এবং উনি যাতে কোনো নির্যাতনের শিকার না হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে প্রথমে দেখতে পারি। আমি যদি আমার বোনকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি, তাহলে আমার মনে হয় আমার বোন আমার কথা অবশ্যই মানবে। এবং প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি আছে, প্রত্যেকটা নারীরই ফ্যামিলি আছে। আমরা যদি আমাদের ফ্যামিলির পক্ষ থেকে নারীদেরকে বুঝাইতে সক্ষম হই, সেক্ষেত্রে নির্যাতন অনেকটাই কমে যাবে। আমরা বিভিন্নভাবে ইতিপূর্বে দেখতে পেরেছি বা ফেসবুকে অনেক সময় দেখতে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে একটা কথা আছে যে যে নারীর মা বেশি অতিরিক্ত চালাক, সেই নারীর সংসার টিকে না। এখানে আসলে আমার মায়ের নামটাও তো চলে আসে ইনডাইরেক্টলি। ওইভাবে সংসার করো, ইসলামিক রীতিনীতি আছে, সামাজিক রীতিনীতি আছে। যদি প্রবলেম হয় সেটা সলভ করার জন্য ফ্যামিলিকে অবগত করো। ওইভাবে ওনার সাথে ওনার স্বামীর সাথে যাতে এমনভাবে কোনো আচরণ না করে যাতে করে সে নির্যাতনের শিকার। নির্যাতনটা তো অনেক পরে আসে। প্রথমত দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং যখন তাকে কেউ বুঝাইতে অক্ষম, ওই রকম সামাজিকভাবে ওনাকে বোঝানো হয় না, ফ্যামিলিগতভাবে ওনাকে বোঝানো হয় না, সেক্ষেত্রে উনি বেপরোয়া হয়ে যায়। তারপরেই দেখা যায় যে ওনার স্বামীকে উনি বিভিন্নভাবে নির্যাতন করতেছে। এবং স্বামী, আমরা যারা আছি বিবাহিত এবং অবিবাহিত, আমরা পুরুষ, আমাদের বোঝা উচিত, আমাদের মেন্টালিটি ওইভাবে থাকা উচিত যে প্রত্যেক নারীর সাথে আমি ওইভাবে সুয়াদ দিয়ে আমরা আমাদের আন্তরিকতার দিক থেকে বিষয়টাকে বিবেচনা করি, সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি একটা সময় ঠিক অবস্থানে চলে আসবে এবং শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ পরিবার আমরা আশা করতে পারি। এরকম করাটাই উত্তম হবে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ হ্যালো, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। স্যার তারেক স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমাদের একজন আপু প্রশ্ন করেছেন ফর দ্য ফার্স্ট টাইম। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। সো আপু রুবিনা তার আপু জানতে চেয়েছেন আপনাদের মানে হচ্ছে আপনাদের স্যারদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের অভিযান মূলত কাদের বিরুদ্ধে। সো যেহেতু আমাদের প্রোগ্রামের প্রথমবার মতো আপু একজন কোয়েশ্চেন করেছেন, সো আই শুড ওয়ান্ট টু ক্লিয়ার দিস থিং আউট।
আমি আমি ব্যাপারটা প্রশ্নটা বুঝতে পারি নাই, আবার একটু রিপ্লাই করতে হবে প্লিজ। হ্যাঁ স্যার, শিওর স্যার। রুবিন আপু জিজ্ঞেস করেছেন যে আপনাদের অভিযানটা বেসিক্যালি কাদের বিরুদ্ধে? প্রথমবারের মতো আমাদের একজন আপু কোয়েশ্চেন করেছেন আমাদের লাইভে। ধন্যবাদ। আসলে যিনি যিনি কমেন্টস করেছেন ওনাকে ধন্যবাদ এরকম একটি প্রশ্ন করার জন্য। আমাদের অভিযানটা আসলে কাদের বিরুদ্ধে? আমরা কাদের বিরুদ্ধে বলতে কি, যে আসলে আমরা এখানে এসেছি যারা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে কথা বলতে। যারা নির্যাতিত হচ্ছে অনলি ফর, এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ এবং নারী উভয়, নর নারী যারা নির্যাতিত হবে, আমরা তাদের পক্ষ নিয়েই আসলে কাজ করতে চাই। আমাদের সোসাইটি তাদের পক্ষ নিয়ে কাজ করবে, তবে অবশ্যই সেটা আসলে দেখতে হবে যে সে সত্যিকারের অর্থে নির্যাতিত হচ্ছে কিনা। আমি ইতিপূর্বে একটি প্রশ্নের উত্তরে বলেছি যে একজনে অভিযোগ করছে কিন্তু সেটা সত্য না। আমরা 7 দিন পরে দেখেছি যে তার অভিযোগটা মিথ্যা। তার ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু তার ওয়াইফের কোনো দোষ নাই, মানে সিংহভাগ 80% দোষী তার। তো আমরা তাদের পক্ষে কাজ করতে চাই যারা সত্যিকারে নির্যাতিত হচ্ছে, সেটা পুরুষ হইতে পারে, সেটা নারীও হইতে পারে। আমি হ্যাঁ, মনে আশা হয় করি আমি আমাদের বুঝাতে পেরেছি, বা উনি হয়তো বুঝতে পেরেছেন। জি স্যার, আপনি খুব ক্লিয়ার ভাবে সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমি আশা করি আপুর উত্তরটি পেয়ে গিয়েছেন। সো ওখানে আবার ইন্টারেস্টিংলি জার্নালিস্ট আমিরউদ্দিন আবার আপুর রিপ্লাই দিয়ে দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে, যেটা জাস্ট আমাদের তারিক স্যার বললো যে এটা হতে পারে নারী, হতে পারে পুরুষ, জাস্ট হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। তো থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স আমাদের সাথে এত রেসপন্স করার জন্য। তো আমাদের মেবি শিপুন স্যার আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। সো আমি তারিক স্যারের কাছে আমাদের অনুষ্ঠানের অলমোস্ট শেষ দিকে এসে গিয়েছে, আর 1 থেকে 2টা কোয়েশ্চেন করবো। তো স্যার আপনার কাছে আমাদের একটা কোয়েশ্চেন, দেন আমরা লাস্টে আমরা দুজনের মাধ্যমে শেষ করবো অনুষ্ঠানটা। সো স্যার, তারিক স্যার আপনি আমাদেরকে বলবেন, আমরা যে এতক্ষণ কথা বলছি মেল পারসিকিউশন নিয়ে, এত যে অপরাধ পরিক্রমার যে মানে নৈতিক অবক্ষয়ের কথা যদি আমরা বলি আমাদের সমাজে, আমরা যদি বহির্বিশ্বের দিকে অনেক প্রোগ্রেসিভ কান্ট্রির দিকে তাকাই, সেখানে কম্পেয়ার করলে, তুলনা করলে আমাদের দেশের অপরাধের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি অনেক ক্ষেত্রে, অ্যাজ আমরা একটু নিম্ন আয়ের দেশ, নিম্নাঞ্চল। তো স্যার আপনি কি মনে করেন বেসিক্যালি এটা কি আমাদের পরিবার কি সব ক্ষেত্রে একদম শুরু থেকে এটার প্রতি দায়ী, নাকি সমাজেরও একটা বড় একটা কন্ট্রিবিউশন আছে দায়ের পিছনে? এই দায়টা আসলে কার? এটা কি পরিবার, নাকি সমাজ, নাকি রাষ্ট্রের? আপনি যদি স্যার একটু সুন্দরভাবে এক্সপ্লেন করতেন। আসলে পরিবার থেকে তো সবকিছু শুরু হয়। পরিবার, সমাজ, রাষ্ট্র আস্তে আস্তে আপনার সেট বাই সেট, স্টেপ বাই স্টেপ একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় আর কি। তা আমি মনে করি যে প্রথমত সচেতনতা প্রতিটা মানুষের। আমরা আমাদের নিজ জায়গা থেকে আমরা যদি সচেতনতা হই, তাহলে আমরা মনে হয় আমাদের দেশে যত রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন অকারেন্স ঘটছে, নির্যাতিত হচ্ছে, রেপ হচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে, ক্রাইম হচ্ছে, এগুলো সবকিছু সচেতনতা। আপনি নিজে বলে বা কয়ে আসলে অনেক কিছু আপনি আপনি করতে পারবেন না। আপনি যদি নিজ জায়গা থেকে আপনি যদি সচেতন না হন, আপনাকে শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে প্রথমত। আর সমাজের একটি দায় থাকে। আমরা আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে আপনার মাথা নেড়া করে দিচ্ছে। একটা কিছু ঘটনা ঘটছে, একটা ছেলে এবং একটি মেয়ে হয়তো কোনো কিছু করেছে, এটা হাতে নাতে ধরা খেয়েছে। যেহেতু আমরা সাংবাদিকতা করি, আমরা স্পটে অনেক যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে, এবং অভিজ্ঞতা আলোকেই বলি যে হয়তো পুরুষের মাথা নেড়া করে দিচ্ছে, অথবা মহিলার মাথা নেড়া করে দিচ্ছে, অথবা পুরুষকে কোনো কিছু বলতেছে না, না মহিলাকে নেড়া করে দিচ্ছে। এই যে সমাজ ব্যবস্থা, সমাজের দায় অনেক আছে এখানে। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা সমাজটাকে নিয়ন্ত্রণ করে, গুটি কয়েক মানুষ যারা সমাজটাকে নিয়ন্ত্রণ করে। অনেকে আছে যে তাদেরকে এক ঘরে করে দেয়। জানি না আপনি আপনার নোয়াখালী থেকে এক ঘরে বুঝেন কিনা। তো এক ঘরে বলতে যে হয়তোবা তাদের সাথে অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দেয়, কথা বলা বন্ধ করে দেয়। অনেক অনেক জেলায়, অনেক সমাজে আমরা এরকম দেখেছি। তো এখানে সমাজ দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। আমি যদি আমার সমাজে একটি খারাপ কাজ করি, তো আমার সমাজের উচিত, যারা সমাজের শিক্ষিত একটা জনগোষ্ঠী আছে, তাদের উচিত যে ওই মানুষটাকে মোটিভেশন দেওয়া, যে তুমি এটা করো না। কিন্তু মোটিভেশন না দিয়ে কি করছে, ওর উপর দায়টা চাপাই দিচ্ছে। এটা মানে ওই টাইমটা আসলে এটা সত্য কি মিথ্যা এটা দেখছে না, দায়টা চাপাই দিচ্ছে।
বা একটা ছেলে বা একটা মেয়ে একটা জায়গায় গিয়ে গল্প করতেছে, ধরে নিয়ে এসে জুতার মালা গলায় দিয়ে দিচ্ছে, অথবা কি করছে মেয়েটাকে মাথা নেড়া করে দিচ্ছে। মানে একটা শ্রেণীর মানুষের ওদের প্রতি একটা লোলুপ দৃষ্টি থাকে, যেটা যখন তারা করতে পারে না, তখন একটা শ্রেণীর মানুষকে দিয়ে তাদেরকে এটাকে মানে তাদেরকে নিয়ন্ত্রণ করে ওই মেয়েটাকে তারা ফ্যামিলি থেকে বিতরণ করে দিচ্ছে, বা মেয়েটা একটা সময় হয়তো খারাপ হতে বাধ্য হচ্ছে, বা একটা ছেলেকে আপনার গলায় আপনার জুতার মালা দিচ্ছে, সেই ছেলে আপনার ইজ্জতের বাঁচাতে গিয়ে হয়তো সে সুসাইড করছে। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে হচ্ছে। তো এখানে অবশ্যই সমাজের দায় আছে। আমরা যদি সমাজের জায়গা থেকে, আমি পরিবার থেকে আমার সন্তানকে যদি আমি বলি তুমি এটা করো না, এটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু অনেক সময় সমাজ একটা সমষ্টিগত, এখানে 10 জন মিলে একটা সামাজিক অবস্থান তৈরি হয়। সমাজের দায় অবশ্যই থাকে, সমাজের উচিত, সমাজে যারা নিয়ন্ত্রণ করে, সমাজ যারা পরিচালনা করে, তাদের উচিত সমাজে যদি কোনো কিছু হয়, তাকে শাস্তি দেওয়ার আগে তাকে মোটিভেশন দেওয়া, যে তুমি নেক্সট টাইম এটা করো না। ভুল হলে তুমি, ভুল হতে পারে, মানুষের লাইফ তো ভুল দিয়েই মানুষের লাইফ, আমি আপনি সবাই ভুল করব, এটাই বাস্তবতা। ভুল সংশোধন করার সুযোগ আছে, সংশোধন করার সুযোগ দিতে হবে। এজন্য আমি মনে করি সমাজের দায় অনেক আছে। আর সমাজ থেকে তো আসলে তারপর স্টেপ বাই স্টেপ আসলে রাষ্ট্রের উপরে চলে যাই। আমি সেই দিকে না যাই। আমি মনে করি যে সমাজ যদি একটা পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সেটা আসলে অনেক বড় জায়গায় যাওয়ার আসলে সুযোগ থাকে না। এখানে আমাদের উচিত কি, সমাজে যারা যারা সমাজের একটি একটি গোষ্ঠী, এটা 10 জনের একটা সমাজ থাকলে সেখানে 2 জন বা 3 জন মাতব্বর থাকে, প্রভাবশালী মহল থাকে, এদের উচিত কি যে এখানে কোনো পক্ষপাতিত্ব না করে তাদেরকে মোটিভেশন করা। মোটিভেশন করলে আমার মনে হয় ওই ছেলে বা ওই মেয়ে নেক্সট টাইম খারাপ কোনো কাজ করতে পারবে বলে আমি আসলে মনে করি না। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আমি মনে করি না ওই ছেলে মেয়ে খারাপ কোনো কাজ করবে আর কি। ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমাদের শিপন স্যার আবারও ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। সো আমাদের ওনার নেট সমস্যা, ওনার নেট অনেক সমস্যা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, সো আমি হচ্ছে স্যার আরেকটা কোশ্চেনে যেতে চাই, মানে এটা কোশ্চেন না, আপনার একটা সাজেশন বলতে পারেন। সামগ্রিক ব্যাপারটাকে যদি আমি এক শব্দে উপস্থাপন করি ইয়ং জেনারেশনের জন্য, আমি যদি স্যার আপনাকে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখনকার সময় অনেক জায়গায় দেখা যায় একটা ছেলে একটা মেয়ে, আপনি স্যার যেটা বলেছেন, তারা একটা জায়গায় বসে কথা বলছে, নর্মালি কথা, ইটস নট লাইক যে দে আর গেটিং ইন্টিমেটেড উইথ ইচ আদার, মানে একজন একজনের সাথে অন্তরঙ্গভাবে জড়িত হচ্ছে, বিষয়টা এমন না, নর্মালি কথা বলছে। বাট আমাদের সমাজের স্যার কিছু মানুষ আছেন যারা হচ্ছে খুব নেগেটিভ ভাবে বিষয়টা দেখেন, এবং তারা সেখানে যে স্যার যেটা বলেছেন যে জুতার মালা পরানো থেকে শুরু করে মাথা নেড়া থেকে শুরু করে অনেক কিছু করে। তো স্যার এই যে এই ব্যাপারটাতে খুব ডিসঅ্যাপয়েন্টলি দেখা যায় ইয়ং জেনারেশনও সামটাইমস ইনভলভ হয়। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে ইয়ং জেনারেশন, কিন্তু আমরা বিশ্বাস করি যে একটা দেশের প্রপার একটা চালিকা শক্তি তরুণ প্রজন্ম, একটা দেশের তরুণ প্রজন্ম যত ভালোভাবে আপগ্রেডেড হতে পারবে ডে বাই ডে, দেশটা তত সুন্দরভাবে সাবলীলভাবে সামনে দিয়ে এগিয়ে যেতে পারবে। বাট দুঃখজনক হলেও সত্যি স্যার, রিসেন্ট টাইমে খুব অল্প সামান্য কিছু ইয়ং পিপল ছাড়া আমাদের বয়সী যারা ছাত্র সমাজ আছে, তাদের মাঝেও দেখা যায় একটা নেগেটিভিজম চারদিকে ছড়িয়ে থাকে। তো স্যার তারেক স্যার, এবং তারপরে আমরা যাবো শিপন স্যারের কাছে, তরুণ প্রজন্মের কাছে আপনাদের স্যার মেসেজটা কি ডেলিভার করতে চান? ইট ডাজন্ট ম্যাটার যে এটা শুধু পুরুষ নির্যাতনের ক্ষেত্রে, এটা নারী এবং শিশু সবার ক্ষেত্রে, এবং আমরা দেখিয়ে দিতে চাই যে পুরুষ নির্যাতন সোসাইটিও সামগ্রিকভাবে, যেভাবে পুরুষ একটা সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সো এই সোসাইটিটাও সামগ্রিকভাবে সবাইকে পুরোপুরি হেল্প করতে এবং সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ। তো স্যার তরুণ প্রজন্মের জন্য আপনার মেসেজটা কি হতে পারে? আমরা রাস্তার মধ্যে যদি এরকম খারাপ কোনো মানে সিন্ডিকেট যেটাকে বলে সেটা দেখে, তখন ওই মুহূর্তে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। আরমান রহমান প্রত্যয়, আপনার সুন্দর বাচনশীল এবং মননশীল প্রেজেন্টেশন করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক সুন্দর উপস্থাপনা করছেন। আমি মনে করি কি যে হ্যাঁ, তরুণরা আসলে তো সমাজের হাল এক সময় ধরবে। আজকে দেখেন আমাদের পার্লামেন্ট, বর্তমান যে পার্লামেন্ট আছে, এখানে অনেক তরুণ এমপি আছে, অনেক তরুণ এমপি আছে যারা আমাদের বয়সেও আছে। আমাদের অনেক সার্কেল আছে যারা আজকে বর্তমানে এমপি আর কি হয়েছেন আর কি, আমাদের অনেক ঘনিষ্ঠ এরকম অনেক এমপি আছেন। তো
তো আমি একটা বিষয় মনে করি যে আজকে বাংলাদেশে মাদকে এমন বেশি সয়লাভ হয়ে গেছে, শুধু ঢাকা শহর না, একেবারে একেবারে তৃণমূল পর্যায়ে মাদক এমন বেশি সয়লাভ হয়ে গেছে, এটা একটা মানে নেশায় পরিণত হয়ে গেছে। তো আপনি যদি মাদক মুক্ত সমাজ গঠন করতে পারেন, মাদক এমন একটা ব্যাপার, একটা মগজকে এমন ভাবে এটা অ্যাট্রাকশন করে যে আপনি ভালো কাজ করতে পারবেন না, আপনি খারাপ কাজ করতে বাধ্য। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি আপনি তাকে আপনি ইভটিজিং করবেন, তাকে আপনি বাজে কথা বলবেন। এটা মানুষ কখন করে? যখন তার ভিতরে কোনো মানসিকতা থাকে না, তখনই এগুলো কিন্তু করে। তো প্রথমত সচেতনতা পরিবার থেকে সচেতনতা হয়ে আসতে হবে। আমি সচেতনতার বিকল্প কিছু দেখি না আসলে, প্রথমত এটা। আর আমরা মনে করি যে মাদক থেকে আসলে রেহাই পাওয়া দরকার। আমার সন্তান, একটি একটি পরিবারের সন্তান কোথায় কখন কোথায় কিভাবে যাচ্ছে না যাচ্ছে, তার বাবা মাকে এই বিষয়গুলো খেয়াল করা দরকার আর কি। এখন আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে শিক্ষিত ঘরে, মানে এটা বললে অনেকেই হয়তো অনেক কিছু মনে করবে, আমি খুব অফেনলি বলতেছি, যারা শিক্ষিত তাদের ঘরের সন্তানরা বেশি মাদকাসক্ত। এটা আমরা অনেক পরিসংখ্যানে দেখেছি। একটা কৃষকের ছেলে মাদকাসক্ত হয় কিন্তু খুব কম, কিন্তু একজন কলেজের প্রভাষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, মানে এটা আমাদের অভিজ্ঞতা আলোক থেকে বলছি, আমরা পরিসংখ্যান আলোক থেকে বলেছি যে সে মাদকাসক্ত হচ্ছে। তার সন্তান কি করছে, তার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এগুলো কিন্তু তারা দেখে না। তো আমাদের উচিত কি যে ওই পরিবারের অভিভাবক যারা বাবা মা আছে, তাদের উচিত যে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, মাদক থেকে আসলে আগে মুক্ত হতে হবে। আপনি যদি মাদক থেকে মুক্ত হন, আপনার সন্তানকে মাদক মুক্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই সন্তান কোনো মেয়েকে ইপটিজিং করবে না, কোনো মেয়ের দিকে খারাপ করে তাকাবে না, চিন্তা করবে যে আমার ঘরেও একটা বোন আছে। তাহলে সমাজে খারাপ কোনো কিছু হবে না। কারণ তরুণ সমাজকে সামনের দিকে এগিয়ে আসতে হবে, ভালো কোনো কিছু করতে হলে তরুণকে এগিয়ে আসতে হবে। তরুণ ছাড়া আজকে যাদের বয়স 15 বছর, একসময় এরা এসএসসি দেবে, ইন্টারমিডিয়েট দেবে, অনার্স মাস্টার্স করবে, এরা সামাজিক ভাবে এদের অবস্থান তৈরি করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পার্লামেন্ট হবে, এরাই সমাজ দেশ চালাবে। তো এই জন্য তরুণদেরকে ভালো কোনো কিছু করতে হলে অবশ্যই মাদক মুক্ত সমাজ গড়ে তাদেরকে শিক্ষিত হয়ে, স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আসলে তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে আমি মনে করি যে এই অবক্ষয় এভাবে অবক্ষয় হবে না। আর ভার্চুয়াল একটা ব্যাপার আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যা যেখানে আছে, এইগুলো অবক্ষয়ের মানে খারাপ কাজ করা থেকে, এটা ভালো আছে খারাপ আছে, ভালো দিকও আছে, এটা বিশ্লেষণ করলে আসলে শেষ হবে না। তবে আমি মনে করি যে এটাতে মানুষ খুব বেশি একেবারে গুগলে, ইউটিউবে গেলে অনেক কিছু আপনি যেটাই সার্চ দেন না কেন পেয়ে যাচ্ছেন। আপনি বাংলা বলতে পারেন না, ইংরেজি বলতে পারেন না, আপনি মুখে কথা লিখছেন না, চ্যাটিং করতে পারছেন না, ভালো নয়, আপনি মুখে বলেছেন আমি এটা করতে চাই, এটা চলে যাচ্ছে, আমি এটা করতে চাই। এই যে একটা ব্যাপারগুলো, মানে তথ্য প্রযুক্তির জন্য আমরা অনেক কিছু করতে পারছি। আমরা আজকে অনলাইন ভার্চুয়াল, এখানে আমরা তিনজন তিন প্রান্তে আসি, মিটিং করতে পারছি, এটা অনেক ভালো দিক। আমরা মানুষের কাছে অনেক কিছু প্রেজেন্টেশন করতে ভালো দিক, বাট এটা খারাপ দিকও তো আছে। এই কারণে আমি মনে করি ভালো খারাপ দিক দুটো সমন্বয় করে আমাদেরকে আসলে ভালো কাজ করতে হবে। আমি তরুণ সমাজকে একটি কথা বলবো যে মাদক মুক্ত হয়ে আপনারা স্বশিক্ষায় শিক্ষিত হন এবং সমাজের জন্য ভালো কিছু করেন। ভালো কাজের অল্টারনেটিভ কোনো কিছু নেই। ভালো কাজ করতে পারলে আপনি মনের কাছে আপনি শান্তি পাবেন, আপনার আত্মতৃপ্তি হবে। আমি যখন ভালো কাজ করতে পারবো তখন অবশ্যই আমার ভালো লাগবে। এটা আমি তরুণদের কাছে বলতে চাই এটাই, যে আপনারা ভালো কাজের সাথে থাকেন, খারাপ কাজ থেকে আপনারা বিরত থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, খুব মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সো তারিক স্যারের কথার প্রেক্ষাপটে আমরা সিরাজুল ইসলাম শিপন স্যারের কাছে জানতে চাচ্ছি, তরুণ প্রজন্মের জন্য স্যার তো খুব সুন্দরভাবে সাবলীলভাবে কিছু মেসেজ অথবা বার্তা আমাদেরকে দিয়েছেন। এজ পার্সোনালি আমি একজন তরুণ হিসেবেও এই কথাগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। তো স্যার, শিপন স্যার যদি আমাদেরকে কিছু বলতেন আমাদের তরুণ প্রজন্মের জন্য, আমরা জানি যে ফেসবুক এখন যারা চালাচ্ছে, এখন এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ 13 জন রয়েছেন। সো আমি নির্দ্বিধায় বলতে পারি 13 জনের মধ্যে 10 থেকে 11 জন হচ্ছে তরুণ প্রজন্ম, একটা গোষ্ঠী যারা হচ্ছে লাইভটা দেখছে। সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ সময় তরুণ প্রজন্মের যারা আছেন ওনারাই সময়টা ব্যয় করে থাকেন।
তো স্যার আপনিও স্যার তরুণদের জন্য একটা সুন্দর মেসেজ দিবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। শিপন স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ স্যার, আপনাকে শুনতে পাচ্ছি আমরা ক্লিয়ার ভাবে। শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে খুব ক্লিয়ার ভাবে আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। তরুণ প্রজন্মের প্রতি আমার পক্ষ থেকে যে মেসেজ সেটা হচ্ছে, আমি বলবো তরুণ প্রজন্ম, জি, আহ, যেহেতু আহ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তা আমি বলতে, জি, জি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ভাইবার বা ইনস্টাগ্রাম যেটাই বলেন, তরুণ প্রজন্মরা ইউজ করবে, এটা স্বাভাবিক, ইউজ করুক, কিন্তু তাদের একটু স্মরণ রাখা, একটু মনোযোগ হোক যে এখানে ভালো এবং খারাপ দিক আছে। হ্যাঁ, এটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারেন যে খারাপ কোনটা, ভালো দিক কোনটা। আমরা এখানে ভালো দিকটাই আমরা বেছে নেব, যেগুলা ভালো এখান থেকে আমরা শিকার আছে, বোঝার আছে, আমরা ভালো দিকগুলো এখান থেকে ভালো জিনিসগুলো শিখবো। খারাপ জিনিস যেটা আমার মনোভূত হবে, বুঝে আসবে যে এটা খারাপ, সেটা বুঝতে পারবে আসলে কোনটা খারাপ কোনটা ভালো, এইটুকু বোঝার ক্ষমতা আছে, প্রত্যেকেরই আছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। একেবারেই যদি কম বয়সী হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু তরুণরা অবশ্যই বুঝতে পারে যে আসলে কোনটা খারাপ কোনটা ভালো। আমি আশা করব অবশ্যই ভালোটা চয়েস করবো। এক, যদি হলো আহ, তরুণ প্রজন্ম বা কোনো অকারেন্সে জড়িয়ে না যায়, মাদকে জড়িয়ে না যায়, সেক্ষেত্রে অবশ্যই 100% মনিটরিং এ রাখতে হবে ওনাদের গার্ডিয়ানকে। আমরা গার্ডিয়ানরা যদি আমাদের তরুণদেরকে 100% মনিটরিং এর মধ্যে রাখি, তাহলে অবশ্যই ধরা পড়বে। আর প্রথম স্টেজ, ফার্স্ট স্টেজে যদি একটা অকারেন্স ধরা পড়ে যায়, সেখান থেকে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আশা করি সে আর বেশি গভীরে যাবে না। তো আমরা করি কি, আমরা আমাদের গাফিলতি করি, আমরা গার্ডিয়ান যারা আছি হয়তো অনেক সময় তাকে ফুলফিল, তার নিয়ে আসা যায়, এটা কঠিন হয়ে যায় সমাজের জন্য, সে দেশের ক্ষতি করে, এটা আমরা জন্য মনিটরিং 100% রাখতে হবে গার্ডিয়ানকে। মা বাবা, বড় ভাই, বড় বোন, তারা তাদেরকে অবশ্যই, সে কখনোই সে খারাপ দিকে যেতে পারবে না। আর তরুণদের প্রতি আমার মেসেজ এটাই যে আপনারা যেহেতু বুঝেন, অবশ্যই বুঝেন খারাপ এবং ভালো, অবশ্যই ভালো দিকটাকে বেছে নেন, খারাপ দিকটাকে বয়কট করুন। হ্যালো, হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা স্যার অনুষ্ঠানের পরিশেষে আমরা কিছু কমেন্ট করতে চাচ্ছি, আমাদেরকে অনেকে কমেন্ট করছেন। স্যার এতক্ষণ যে কথাগুলো বলেছেন অলমোস্ট সবাই পুরোপুরি একমত কথাগুলোর সাথে। খুবই মূল্যবান এবং সুন্দর একটি আলোচনা করার জন্য তারেক স্যার এবং শিপন স্যার আবার ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো শিপন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথাগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমরা নতুন করে কোনো প্রশ্ন পাচ্ছি না, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের লাইভ প্রোগ্রামটি, মানে সত্যি কথা বলতে লাইভ প্রোগ্রামটি সার্থক। আমাদের দর্শকরা খুব পজিটিভ ভাবে আমাদের রেসপন্স করছেন এবং সবাই আমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন সবাই। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে স্যার একটু ডিসকানেক্ট হচ্ছে, স্যারকে আমি একটু অ্যাড করে নিচ্ছি। স্যার স্যার আবার এসেছেন। সো আপনাদের স্যার দুইজনকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পার্সোনালি আমার কাছে লাইভটা খুবই ভালো লেগেছে এবং মেল পারসিকিউশন সোসাইটির আদৌলে কথা বললেও আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু সামাজিক বিষয় তুলে ধরে এনেছি আজকে। সো আমরা মনে করি যারা, যেসব পুরুষরা আমাদের নির্যাতিত হচ্ছেন না,
তারা ছাড়াও এই লাইভটা উপভোগ করার মতো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেটা নারী এবং তরুণ প্রজন্ম উভয়ের জন্য। এবং আমরা খুব মনে প্রাণে সফলতা কামনা করি তারেক স্যার এবং শিপন স্যার, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটার মধ্যে পুরোপুরি সফল হন, এবং আমাদের সকলের দোয়া এবং ভালোবাসা সবসময় আপনাদের সাথে থাকবে। এবং আমরা সব তরুণকে আমাদের স্যারদের কথার সূত্র ধরেই বলবো, স্যাররা যে কথাগুলো বলেছেন, আমরা পার্সোনালি টু বি অনেস্ট মন থেকে চাই এরকম পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি অথবা নারী নির্যাতন বিরোধী সোসাইটি আমাদের সমাজেই না থাকুক। বিকজ একটা ছেলে এবং একটা মেয়ে যদি সাপোজ আমি যদি বলি বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, উভয় পক্ষেরই বেশ কিছু স্বপ্ন থাকে যেটা তারা একসাথে থেকে হাতে হাত রেখে বাস্তবায়ন করতে চায়। সো আমরা মনে প্রাণে চাই প্রত্যেকটা ঘরে যেন সুসন্তান জন্মগ্রহণ করে এবং ডেফিনেটলি দেশের জন্য কিছু করতে পারে। এখন আমরা দেখেছি আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা মেয়েরা অনেক ভালো ভালো কিছু করছে, দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন সাচ এ পজিটিভ ওয়ে। সেটা হতে পারে স্পোর্টসে, আমরা সবাই ক্রিকেট ফ্রিক, সো আমরা খেলাধুলায় খুব সুন্দরভাবে দেখছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমাদের টাইগাররা। সেখান থেকে শুরু করে প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আমাদের তরুণরা খুব দারুণভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে। সো আমি মনে প্রাণে চাই, এবং আমার বিশ্বাস আমাদের দুজন স্যারও মনে প্রাণে চায়, পুরুষ নির্যাতন অথবা নারী নির্যাতনের মতো লোমহর্ষক কোনো ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে। আমরা সবার সুস্থতা এবং সৌন্দর্য এবং মঙ্গল কামনা করে আমরা আমাদের লাইভটা শেষ করব। একদম সর্বশেষে আমরা আমাদের প্রথমত আমরা শিপন স্যার এবং লাস্টে আমাদের তারেক স্যারের মূল্যবান ছোট্ট করে যদি স্যার কিছু কথা বলেন, এর মাধ্যমে আমরা আমাদের লাইভটা শেষ করতে চাচ্ছি। শিপন স্যার আমাদের লাইভের পরিশেষে যদি কিছু বলেন, আপনার মেসেজ টু দ্য এন্টায়ার অডিয়েন্স, ইটস নট অনলি মেল ফিমেল ওর চাইল্ড ওর ইয়ং জেনারেশন, সবার ক্ষেত্রে স্যার আপনি কিছু যদি বলতে চান। শিপন স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেহেতু আমরা আমাদের লাইভের শেষ দিকে এসে পড়েছি, তারেক স্যার হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে স্যার কিছু বলবেন। ধন্যবাদ পুতই। আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা যদিও একটি সংগঠন দাঁড় করিয়েছি, কিন্তু আমি মনে প্রাণে একটি কথা বলবো সবার উদ্দেশ্যে। শুধু আজকে মূল্যবান এই লাইভটি যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এছাড়াও আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে সংগঠন করেছি সেটা ঠিক আছে, একজন নারী বা একজন পুরুষের পক্ষে গিয়ে কথা বলার জন্য। আমি আসলে এমনটি চাই না। আমি চাই কোনো এক সময় এরকম কোনো কিছু আসুক যে বাংলাদেশে কোনো নারী নির্যাতিত হচ্ছে না, কোনো পুরুষ নির্যাতিত হচ্ছে না। আমাদের কাছে কেউ অভিযোগ না করুক আমি নির্যাতিত হচ্ছি, সেটা পুরুষ হোক প্লাস নারী হোক। এরকম একটি সমাজ দেখতে চাই, এরকম একটি সমাজ বিনির্মাণ করতে চাই। তো আমাদের সকলকে আসলে আসতে হবে। এটা নারী এবং পুরুষকে, আপনারা সামাজিকভাবে বিয়ে হতে পারে, আপনি একা একা বিয়ে করতে পারেন, আদার্স কোনোভাবে আপনি একটা ছেলেকে বিয়ে করেছেন, আপনার পছন্দ হয় নাই, বা আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন আপনার পছন্দ হয় নাই, কিন্তু আমি বলবো যে এটি আল্লাহ আল্লাহ যদি আপনি আল্লাহকে মানেন, যেহেতু আল্লাহ আপনাকে তৈরি করেছেন, ওনাকে যদি আপনি মানেন, তাহলে আপনি চিন্তা করেন যে হ্যাঁ উনি এটা জুটিটা করে দিয়েছে। আপনি যেখানে যে অবস্থায় আপনার সাথে ওনার কবুল হোক না কেন, সংসার করেন না কেন, আপনারা সুখে থাকেন। আপনারা চিন্তা করেন যে আমার স্বামীর এতটুকু ইনকাম, আমি ইনকাম দিয়ে আমি সুখে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো। এবং আপনি একজন পুরুষ, আপনি চিন্তা করেন যে আমার ওয়াইফকে আমার ভালো লাগে নাই, এটাকে আমার প্রতিদিন দেখতে দেখতে এটা আমার ভালো লাগা তৈরি করতে হবে, এবং এখানে আমার অনেক সুখ সম্মিলিত ভালোবাসা এখানে তৈরি করতে হবে। আমরা যদি এই চিন্তাটা আমরা একেবারে আমাদের জায়গা থেকে চিন্তা করি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোনো নারী নির্যাতিত হবে না, কোনো পুরুষ নির্যাতিত হবে না। এরকম একটা সমাজ আমি মনে প্রাণে দেখতে চাই, যে বাংলাদেশে কোনো নারী নির্যাতিত না হোক, কোনো পুরুষ নির্যাতিত না হোক। আমি সকলকে বলবো আপনারা এরকম চিন্তা ভাবনা করুন, নিজে সচেতন হন, আরেকজনকে সচেতন করুন। আর একটি কথা না বললেই নয়, যেহেতু এখনো কোভিড-19 এখন বর্তমানে দেখছি যে আবার বৃদ্ধি পাচ্ছে, তো আমরা মাস্ক ব্যবহার করি এবং আমরা যতটুকু সামাজিক নিরাপত্তা জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু
আমরা নিজেরা সচেতন হই, আরেকজনকে সচেতন করি এবং সকলে ভালো থাকি। আর বিশেষ করে সোনাইমুড়ি টিভিকে বিশেষ 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 ধন্যবাদ আজকের এত সুন্দর একটি লাইভ প্রোগ্রাম করার জন্য। যদি কখনো সুযোগ থাকে তাহলে আহ, আমরা আবার চেষ্টা করব আপনাদের মাধ্যমে আসার জন্য এবং মানুষের সঙ্গে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আহ, বিশেষ করে তরুণ সমাজকে আহ, তরুণ সমাজের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা, আমাদের সাংগঠনিক সম্পাদক একটি কথা বলেছে যে আপনারা জানেন একটি ছেলে যখন আপনি 15-16 বছর, যখন আপনি সবে মাত্র আপনার একটা বন্ধু আপনাকে একটা সিগারেট দিচ্ছে, আপনি ওটার সুখ নেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন সিগারেটের মধ্যে কি আছে। আপনি আপনি কিন্তু ভালো করে জানেন যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। অবশ্যই আপনি খারাপটাকে পরিহার করুন এবং ভালোটাকে আপনি ধরুন এবং আপনি স্বশিক্ষায় শিক্ষিত হন। মাদকমুক্ত সমাজ আপনি করুন, আপনি অন্যকে গড়ার সাহায্য করুন। আপনাদেরকে এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক স্যার। এবং অবশ্যই আমাদের পরবর্তীতে খুব সুন্দর কোনো বিষয় নিয়ে আমাদের আবার পরবর্তীতে সুন্দর কোনো লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করবে এসএম টিভি, সেটা আমি খুব নির্দ্বিধায় বলতে পারি। সো শিপন স্যার যদি শুনে থাকেন, ও স্যার চলে গিয়েছেন। সো স্যারের যেহেতু নেটে একটু প্রবলেম হচ্ছে, সো আমাদের অলরেডি 1 ঘন্টার মতো খুব সুন্দর আলোচনা পর্যালোচনা হয়েছে। এখন তারেক স্যার যদি বলেন দেন হচ্ছে আমরা আমাদের লাইভটি শেষ করতে পারি। হ্যাঁ, আমার সাংগঠনিক সম্পাদক তো লাইন পাচ্ছে না, ওনার নেটওয়ার্কের সমস্যা। উনি সম্ভবত ঢাকাতে নেই, উনি সম্ভবত সিলেটে আছেন, যে কারণে নেটওয়ার্কের খুবই বেশি ট্রাবল। তবে আপনারা আমাদের সংগঠনের সাথে থাকুন, ভালো কাজের সাথে থাকুন। আমি বলবো না যে আমাদের সংগঠনের সাথে থাকুন, এটা বলবো না, আমাদের ভালো কাজের সাথে থাকুন, আমাদের সহযোগিতা করুন। আর অবশ্যই অন্যায়ের বিপক্ষেই, ন্যায়ের পক্ষে থাকুন। আহ আমি মনে করি যে আমরা শেষ করতে পারি। জি স্যার, আপনাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মনে করি শেষ করতে পারি। সো আপনাকে স্যার থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকদের থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আবার বলতে চাই আমার দুজন সম্মানিত স্যারকে, যে এত সুন্দর করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।